তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, কারণ এই ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকার অবৈধ হয়ে যাবে। তিনি বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের অস্তিত্বের স্বার্থে দেশে আসতেছেন না। আগে শেখ হাসিনা তার ছেলের কথা শুনতো, তার বোনের কথা শুনতো, তার ভাই বোর কথা শুনতো। আর এখন যিনি আছেন তিনি কলেজের ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন। এখন কি চলছে? এখন স্বৈরাচার চলছে না? এখন স্বৈরাচারের বাইরে কি আছে? এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে। এখন কি দুই ব্যক্তি শাসন চলতেছে? এখন কি কোনো পরিষদ আছে যে পরিষদ দেশ চালাচ্ছে? এখন তো এক ব্যক্তি চালাচ্ছে, উনি যা বলতেছেন বাকি সবাই হ্যাঁ হ্যাঁ জো 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 বলতেছে, কিছু নাই। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি বা এরকম কিছু। তাহলে ভারসাম্যটাই বা কোথায় থাকবে যেটির জন্য? এরকম কিছু কিসের ভারসাম্য? ভারসাম্যটা কিসের? ক্ষমতার ভারসাম্য। কার সঙ্গে? কার সঙ্গে ভারসাম্য? মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো যদি ভারসাম্যটা কি? ভারসাম্যটা কি? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মধ্যে ভারসাম্য কি? ওরা কি দুই ভাই, সৎ ভাই? রাষ্ট্রের তো সমন্বয় এখানেই। ভারসাম্যটা কি আবার? রাষ্ট্রপতি থাকবে দেশের, উনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে, প্রধানমন্ত্রী যদি ভুল কিছু করে উনি ছেড়ে দেখবেন। ভারসাম্যটা কি? করিমুদ্দি সলিমুদ্দি রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নাই, যার এখানে মাস্টারি করে বেড়ায়, এনজিওগিরি করে বেড়ায়, চাকরি করে বেড়ায়, সে রাষ্ট্রপতি তার কথা শুনতে হবে আর প্রধানমন্ত্রীর কথা শুনবে না। একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, কেন ভার নাই? তাছাড়া তো আবার স্বৈরাচারী হয়ে ওঠেন মানে আমাদের ইতিহাস স্বৈরাচারী তো এরকম যা কেউ বলে। নিজে হয় না। আমি যদি আমাকে মানি, আমি যখন আমার বউ স্বৈরাচারী হয়ে যায়, যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবা কি দিবা না, কিন্তু আমি যদি গিয়ে ভাত খেয়ে ফেলাই আমার হাড়ির থেকে, আমার বউ স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই। এই স্বৈরাচারী তো আমরাই হতে দেবো, আমরা স্বৈরাচারীকে পছন্দ করি। এখন কি চলছে? এখন স্বৈরাচার চলছে না? এখন স্বৈরাচারের বাইরে কি আছে? এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে। এখন কি দুই ব্যক্তি শাসন চলতেছে? এখন কি কোনো পরিষদ আছে যে পরিষদ দেশ চালাচ্ছে? এখন তো এক ব্যক্তি চালাচ্ছে, উনি যা বলতেছেন বাকি সবাই হ্যাঁ হ্যাঁ জো 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 বলতেছে। এখন কি হচ্ছে? এখন তো স্বৈরাচারই চলতেছে, এখনো তো একই হচ্ছে। এখন ফ্যাসিস্ট কি ছিল? আগে শেখ হাসিনা তার ছেলের কথা শুনতো, তার বোনের কথা শুনতো, তার ভাই বোর কথা শুনতো। আর এখন যিনি আছেন তিনি কলেজের ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন, ওই কলিমুদ্দির কথা শুনেন, ওই ছাত্রের কথা শুনেন। ওনার কি কোনো পরিষদ আছে? ওনার কি জনগণের কোনো প্রতিনিধি আছে যাদের মাধ্যমে উনি শুনবেন? উনি তো একার দেশ চালাচ্ছেন, উনিও তো স্বৈরশাসনই চালাচ্ছেন। এখন সেটা মেনে নিচ্ছি আমরা, এই জন্য উনি হয়ে গেছেন এখন আমাদের ভালো শাসক। আর যদি কেউ মানে না নেয় এখনই ফাঁসি লটকাবেন। আমি যদি এখন বলি ওনাকে মানি না, আমি 24 ঘন্টার মধ্যে আমাকে ফাঁসি লটকাই দেবেন, জেলে ঢুকিয়ে দিবেন, মামলা দিয়ে দিবেন, আর না হলে মব জাস্টিসে ফেলাই দিবেন। ফলে মানি, কিন্তু হচ্ছে তো, চলতেছে স্বৈরশাসন, চলতেছে এক ব্যক্তির শাসন। উনি যেটা ভালো মনে করছেন তাই করতেছেন, উনি যাকে যেটা বলার তাই বলতেছেন। এখানে অন্য কারো শাসন তো নাই। আর বাকি সব লুটে পুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে লুটে পুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে, চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, অফিসের চাকরি বলেন, পোস্টিং বলেন, যে যেখান দিয়ে পারতেছে, জি, এই যে পত্রিকা যেখান বলেন। থেকে পাচ্ছে আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, এই যে যেখানের মধ্যে আবার বিএনপির নামটা বেশি করে আসছে, যে বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামটা একদম প্রথমে আসে, তারপরে আরো অনেকেরই কারণ নাম আসছে। আমি একটু শেষ করি কারণ প্রশ্নটা আমার কারণ এখানে। এখন কারণ এখন মিডিয়া মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে। মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে বলে স্বৈরাচারের বিপক্ষে হলো বিএনপি, ফলে তারা বিএনপির কথাই বেশি বলবে। আপনি দেখেন না মিডিয়াতে যারা বিএনপির, যদি আওয়ামী লীগের বদনাম যদি একটা বলে, বিএনপি বলে 10টা। এখন পর্যন্ত কোনো পত্র পত্রিকায় আওয়ামী লীগের নেতাদের কে কোথায় আছে, জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে আছেন, কে কি করতেছে না করতেছে, ঢাকা পর্যায়ে আছেন, সরকারি কর্মকর্তা পর্যায়ে আছেন, আওয়ামী লীগের সাবেকরা কে কোথায় আছেন, এই নিয়ে কেউ কোনো রিপোর্টিং করে না, কোনো মিডিয়া লেখে না। কিন্তু বিএনপির কোন নেতা কোথায় গেল, কোন বাথরুমে গিয়া প্রস্রাব পায়খানা করলো, সেটাও তারা লেখার চেষ্টা করে, না, সেটাও আওয়ামী তুলে লীগের ধরার নেতারা চেষ্টা। কে কি করছেন, কে কি বিলাসী জীবনযাপন করছেন কোথায়, এরকম অনেক প্রতিবেদন হচ্ছে কিন্তু মেজর আখতারুজ্জামান, আপনি যদি খেয়াল করেন প্রথম আলোর কোনো একটা পত্রিকা। মেইন মিডিয়া দেখেন, মেইন মিডিয়া দেখেন, হ্যাঁ, প্রথম আলোর মেইন মিডিয়া রিপোর্ট দেখেন, বলছি যে বিলাসী জীবন মেইন আওয়ামী লীগ মিডিয়া নেতাদের। দেখেন, কে মেইন লন্ডনে আছেন, মিডিয়া কে দেখেন। আমেরিকায় আছেন, ভারতে আছেন, এই না না, খবরটা কে প্রচারিত আছে হয়েছে। লন্ডন আমেরিকা গেছে? সবাই চলে গেছে, এমনই সবাই চলে গেছে। কাজে এখানে তো উচিত, মিডিয়ার তো উচিত, সরকার কেন ব্যর্থ হচ্ছে বিএনপি চাঁদা তুলতে? আমি চাঁদা বাজি করতেছি, এটাকে রোধ করতে পারছে না কেন সরকার, সেটা সরকার জবাব দিবে।
বিএনপি চাঁদাবাজি করতেছে, এই এইটা দোষ। চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না সরকার, এটা সরকারের দোষ না? জি, নিশ্চয়ই সরকারের এটা দোষ। সরকার কেন সরকারের পারে না? আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে কেন নিতে পারে পারছে না না? সেই। কেন পারে না? জি। আইনমন্ত্রী বলতে পারেন জনগণ ইউনূস সরকারকে আরো 5 বছর জন্য চায়। উনি এত চাওয়ার খবর রাখেন, উনি এই খবরটা রাখেন না কে চাঁদাবাজি করতেছে? উনি কেন ধরেন না? উনি এখন পর্যন্ত কেন ধরেন না আমাদেরকে? আমি যদি অপরাধ করে আমাকে ধরবেন, কিন্তু সেটা পারতেছেন না। কেন এই ধরেন যে না আপনি একটু ব্যালেন্স বলেন তো, আপনার আপনার পর্যবেক্ষণ কি বলে কেন আসলে ধরেন না? না ধরার তো একটি মাত্র কারণ, ওনার এফিসিয়েন্ট না, দে আর ইনএফিসিয়েন্ট। ইনএফিসিয়েন্ট হয়ে গেছে তো আপনি সত্যিকার সঠিক কাজটা আশা করতে পারেন না। একজন ইনএফিসিয়েন্ট লোক জানে না তার কাজটা কি করা উচিত বা কি করা দরকার। সো ইনএফিসিয়েন্ট সরকার। একমাত্র এফিসিয়েন্ট হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেব। ইনি আসেন বলে দেশটা এখন টিকে আছে, উনি চালাচ্ছেন বলে দেশটা এখন চলতেছে। এই জন্য আমি মনে করি যে কোনো ফর্মে হোক, এই সারা পৃথিবীতেই কোনো না কোনো ফর্মে একজনই দেশ চালায়, এবং তাকে যেভাবে নামে বলেন। আজকে সারা আমেরিকা, সারা বিশ্ব এখন ট্রাম্প চালাচ্ছে। ট্রাম্প যেটা বলে সেটাই হচ্ছে। এখন এটাকে যে নামেই বলেন, এই বিশ্ব গণতন্ত্রই বলেন না স্বৈরতন্ত্র বলেন, যেই তন্ত্রই বলেন, পৃথিবী বা দেশ সমাজ একজনই চালায়, ব্যক্তি চালায়। সেই ব্যক্তিকে ঘিরেই সমাজ রাষ্ট্র গড়ে ওঠে। জি। ওখানে কিন্তু সারা যেটি আমাদের জাতিসংঘের আসলে সারা প্রচলিত জা- ব্যবস্থা সারা বা আইনি সারা চেতনা জ্ঞান যা জাতিসংঘের বলে। মিটিং এ কি হলো, মিটিং এ কি বললো সেটা আলোচনার বিষয় না। ওই কি জানি, ওই মহাসচিব কি বললো, জাতিসংঘের মহাসচিব সাহেব কি বললেন, এটাই বিষয়। কাজে এখানে ব্যক্তি বিষয়, সমষ্টি কোনো বিষয় না। আসি একটু, আপনি বলছিলেন এই যে কেন তারেক রহমান ফিরছেন না সেটি খবর হতে পারে, একটু আপনারা পর্যবেক্ষণ জানি। তারেক রহমান যখন আওয়ামী লীগের সময় ছিল, বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা যখন করতাম যে তারেক রহমান কেন ফিরছেন না, তারেক রহমান অসুস্থ হয়ে বিদেশে গেছেন, তিনি সুস্থ হলে দেশে ফিরবেন, এরকম একটা বক্তব্য ছিল। 5ই আগস্টের পরে শুনলাম মহাসচিব পর্যন্ত বলেছেন সমস্ত মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন। মামলা শেষ হলো, তারপরে প্রশ্ন করতাম তারেক রহমান কেন ফিরছেন না, তার মা আছেন সেখানে, মা আছেন, তাকে রেখে কিভাবে তারেক রহমান চলে আসবেন, সেটা সম্ভব না, ফলে তারেক রহমান ফিরছেন না। এখন তার মাও চলে আসছেন, এখন কেন তারেক রহমান ফিরছেন না? এই প্রশ্নটা করা হলে বলা হচ্ছে যে নিরাপত্তার সংকট আছে এখনো দেশে, সঠিক মনে করলেই তিনি দেশে ফিরে আসবেন। আপনার কি পর্যবেক্ষণ, আসলে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? আসলে নিরাপত্তার সংকট এখনো তারেক রহমানের জন্য দেশে? এই প্রশ্ন তো আমাকে আগে করেন নাই, আপনি আমাকে তো কোনোদিন করেন নাই। আর আপনি যাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এগুলোর সঙ্গে আমি তো একমত না। আমি এগুলো বিএনপির কিন্তু আমি কথা বলছি, কখনো বিএনপির বেশিরভাগ নেতাই কে একই কি কথা বলেন। বলছে, কে কি বলছে এ নিয়ে তো আমি একমত না। ওদের কারো বক্তব্যের সঙ্গে তো আমি একমত জি, না। আপনার মত। এরা যার খুশি মন মতো বক্তব্য দিছে, তার নিজের আখের গোছানোর জন্য, তার চিন্তা ভাবনা করার জন্য। সে বক্তব্য দেওয়ার মতো কেউ না, বা দেওয়ার তার কিছু নাই। আর আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। আমি আমি তো আমার দলের অবস্থান পড়ি না। তারেক রহমান সাহেব কেন আসতেছেন আমি বলতে পারবো না। উনি না আসার কোনো কারণ একমাত্র উনি ছাড়া কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। তো আমাকে যেহেতু প্রশ্ন করছেন, এখন আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি, এবং আমার ব্যক্তিগত মতামত খুবই স্পষ্ট। তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, কারণ এই ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকার অবৈধ হয়ে যাবে। তিনি বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের অস্তিত্বের স্বার্থে দেশে আসতেছেন না। কারণ তারেক রহমান এখানে এসে ওই রাজনীতির মাঠে ঘুরে বেড়াবেন না। উনি এই 15 বছর সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। ওই অন্য কাউকে আইসা ওই ফুটবল খেলার মাঠ থেকে নিয়ে আইসা ওই গণভবনে বসায় দেওয়ার জন্য না, বঙ্গভবনে বসায় দেওয়ার জন্য না। কাজে তারেক রহমান আসবে, এবং আসবে তখনই যখন উনি মনে করবে যে দেশ এবং জাতির স্বার্থে ক্ষমতা ওনার নেওয়া উচিত। এবং সেই জন্য উনি বারবার বলছে নির্বাচন দেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তখন উনি চিন্তা করে দেখবেন যে তাদের সঙ্গে এসে মিলবেন। এবং সেখানে যদি আসার পথ তো খুব পরিষ্কার, আপনি বলছেন যে নির্বাচন দিলে বিএনপি জয়লাভ করবে, আপনারা বলেছেন। যদি আমরা মনে করি বিএনপি জয়লাভ করলেও কেউ করতে দিবে না, অতীতে জয়লাভ করেছে 2বার, জয়লাভ করতে দেয় নাই। অষ্টআশি সনের নির্বাচনে, 2008 সনের নির্বাচনেও বিএনপিকে জয়লাভ করতে দেওয়া হয় নাই, তখনও আমরা দেখেছি জয়লাভ করতে দেওয়া হয় নাই। এখনো আগামীতেও নির্বাচন হইলে সুষ্ঠু বলেন যে কুষ্ঠই বলেন, কোনো অবস্থাতেই বিএনপিকে জয়লাভ করতে দিবে না। জয়লাভ করতে না দিয়ে আবার দেশে তাহলে কে কেওয়াস হবে? সৃষ্টি করবে। তাহলে বিএনপি ছাড়া আছে কি জয়লাভ করার জন্য?
না দিবে না তো। তাহলে কে আসলে মানে এই যে কাউকে না এই যে কাউকে তো এই যে দিতে হবে যদি দেওয়ারই এই প্রশ্ন যে এরা আসে। থাকবে, এই যে এরা থাকবে দেশে শান্তি শৃঙ্খলার রক্ষা করার স্বার্থে জনগণের দেখছেন ঐক্যমত্য একটা দেখছেন না, কিছু ঐক্যমত্য ঘুরে বেড়াচ্ছে, তার যে মানে কি কারোর সঙ্গে নির্বাচনে দেবে একমত না, না। এটা এটা মনে হচ্ছে, সবচেয়ে কারণ মজার নির্বাচন জিনিস দিলে তো কোনো দেখেন, একটা দলকে আসতে দেখেন হবে। সবচেয়ে মজার জিনিস দেখেন, ঐক্যমত্য করেছেন একটা কমিটি, যারা কারোর সঙ্গে একমত না, ওনারা ঐক্যমত্য করছেন, ওনারা কারোর সঙ্গে একমত না, সবাই এসে বলতেছে আমি তোমার সঙ্গে একমত না, তারপর ওরা ঐক্যমত্য করতেছেন। তো উনি কারোর সঙ্গে একমত না, তো ওনার সঙ্গে একমত কি হবে? তাই কাজে এখানে যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনী সরকার না আসবে, ততক্ষণ তো তারেক রহমান সাহেবের আসার সুযোগ নাই। কারণ উনি তো স্বৈরাচার হয়ে বা জবরদখল করে ক্ষমতায় আসবেন না, উনি আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর সুষ্ঠু নির্বাচন হলে এই বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, দেওয়ার সুযোগ তার পক্ষে নাই, এবং সে নির্বাচন দিবেও না। কাজে তার পক্ষে নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব না, ফলে শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন হবে না। ফলে তারেক রহমান সাহেবের পক্ষে অপেক্ষা করা ছাড়া এখন কোনো উপায় নাই। কিন্তু কারণ যদি এই দেশটা সরকার নির্বাচন নাই দেয়, আপনার যদি মানে প্রেডিকশন এরকমই হয় বা পূর্বাভাসটা যদি এরকম হয়, তাহলে অপেক্ষাই করতে থাকবেন তারেক রহমান সাহেব বা বিএনপি? হয় না, আর কি করবেন? দেশে কি একটা সিভিল ওয়ার লাগা দিবেন, গৃহযুদ্ধ লাগা দিবেন? তাহলে মেনে নেবেন যে এরকমই চলুক? কি করবে উনি? করেন নাকি গৃহযুদ্ধ লাগাবে? গৃহযুদ্ধ লাগাবে বলেন? উনি তো আন্দোলন করছেন, আন্দোলন করেছে, ছাত্রদের বৈষম্য আন্দোলন করতে দিছে, ছাত্ররা বৈষম্য আন্দোলন করতে মাঠে নামে আইসা তারা ক্ষমতা রাজনীতি চলে গেছে। এখন তাদেরকে বাধা দিতে গেলে তখন দেশে একটা রক্তগঙ্গা বয়ে যাবে। এখন কি হবে? মারামারি কাটাকাটি হবে। তো এই মারামারি কাটাকাটি কি আপনারা চান এটা হোক? তাই তারেক রহমান ওয়াইজেস্ট বুদ্ধিমানের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, উনি ধৈর্য ধরছেন। আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই ওনার এই ধৈর্য ধারণ করার জন্য। মানে কারণ ধৈর্যের কি এইটাই কোনো ওনার এখন সীমা এই আছে মুহূর্তে নাকি প্রয়োজন। অসীম ধৈর্য? ওনার এই মুহূর্তে ধৈর্য ধরাই ছিল সর্বোত্তম, এবং উনি তাই নিয়েছেন, তাই ধরেছেন। আমি এই জন্য সাধুবাদ জানাই। উনি কতদিন ধৈর্য ধারণ করবেন? ধৈর্য ধারণের একটা সীমা আছে, ওই সীমা অতিক্রম করাটা ধৈর্য ধারণ। এই সীমাটাই আহ, একটু আসলে জানতে চাই, কি মনে হয় সীমাটা কত দিন বা কত দূর গিয়ে সেই সীমাটা শেষ হবে বলে মনে হয়? কারণ একটু এই আরেকটা প্রশ্ন সীমাটা একটু যোগ করে দিই মেজর আখতারুজ্জামান, যে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সুনির্দিষ্ট রোড ম্যাপ না পেলে আন্দোলনে নামবে, এরকম প্রসঙ্গ এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন রাজপথে নামার কথা। সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বহু নেতাই আসলে এরকমটা বলেছেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে, বিএনপির খেলা এখনো দেখেন নাই, এরকম কথাও শুনেছি। রাজপথে নামার হুঁশিয়ারি ছিল বারবার। সেখানে রোডম্যাপের দাবিতে গেলেন, ডক্টর ইউনূসের সাথে বৈঠক হলো, অসন্তুষ্টি প্রকাশ করলেন, তারপরে আবার বলে ফেললেন যে আন্দোলনের কোনো প্রয়োজন নাই এই সরকারের বিরুদ্ধে। এতদিন যেখানে আন্দোলনের হুমকি ছিল, পরে বলছেন আন্দোলনের প্রয়োজন নাই। এই ধৈর্য ধরার কৌশলীকে মানে এটারই কি বহিঃপ্রকাশ, নাকি আর কোনো কৌশল বলে আছে বলে আপনি দেখতে পান? আমার তো মনে হয় যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাট বিএনপি তার মনোভাব প্রকাশ করেছে। বিএনপি বলেছে আমরা হ্যাপি না, বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই, বিএনপি না দিলে আমরা এই করব বলেছে। তারপরে বিএনপি সন্তুষ্টির জন্য তারা কিছু বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে প্রথমে বলেছে ডিসেম্বর মাসে নির্বাচন দিবে, তারপরে বলছে যে ডিসেম্বরের মধ্যে দিতে না পারলে জুনের মধ্যে নির্বাচন দিবে। এখন বিএনপিকে তো জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটাই ধৈর্য। কারণ বিএনপির একদিন আগেও যদি বলেন, তাহলে তো বলবে যে তুমি ধৈর্য ধারণ করো নাই কেন। কাজে বিএনপি 15 বছর ধৈর্য ধারণ করতে পারছে, আর এখন না পারা কি আছে? আর এমনি তো দেশটা তো চলছে আপোষে, সবাই তো কেউ না কেউ ভাগ পাচ্ছে, এইভাবে হোক ওইভাবে হোক যেভাবে হোক। দেশটা তো এখন চলেছে ওই যে বারোয়ারি ভাগে, যার যেখান দিয়ে পারতেছে ভাগ খাচ্ছে, যে যেখান দিয়ে নিতে পারতেছে। এই দেশটা তো হইলুটের দেশ হয়ে গেছে এখন। এখন যে যেখান থেকে পারতেছে, ওর কোনো নিয়ম নীতি আছে বলে আমি জানি না, কোনো আইনের শাসন আছে কিনা জানি না। এখানে চিফ জাস্টিসও আজকাল বলে যে তার বক্তব্যে কোনো গুরুত্ব নাই। উনি কতবার বলেছেন একটা সচিবালয় দরকার, ওনাকে সচিবালয় দিচ্ছেন না। এখন প্রধান বিচারপতিকে সচিবালয় দিচ্ছেন না, অথচ প্রধান বিচারপতি মাথায় কাঁঠাল ভেঙে আপনারা কাটছেন, বিচারকেও বিচার বানাচ্ছেন, অবিচারকে বিচার বানাচ্ছেন। এর দায় দায়িত্ব তো একদিন না কেউ বহন করতে হবে। আমাদের তো এখন আর বয়স নাই, আমরা তো এখন চ্যালেঞ্জ যেতে পারতেছি না। এই বয়সটা যদি আমাদের আর 20 বছর 30 বছর আগে হতো, তাহলে আমরা চ্যালেঞ্জে যেতাম। এখন তো চ্যালেঞ্জে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। এবং তারেক এখন রহমান যাদের সাহেব সুযোগ ধৈর্য ধারণ আছে করছেন। তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, এনসিপি। আপনি বলছিলেন ছেলেরা, মানে এই টার্মটা ব্যবহার করছেন, এনসিপি। তাদের ভূমিকা আপনি কিভাবে দেখেন এখন? আমি ভালো, তাদের স্বাগতম জানাই। তো তাদের অপেক্ষা করতে হবে, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তারা যদি এখনই চায় জনগণ তাদেরকে ভোট দেবে, তাহলে আশা করতে পারে তারা।
আশা করতে পারে, আশা করাটা তো কোনো অন্যায় কিছু না, কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাদের প্রয়োজন আছে, আমি তো বলছি না, কারণ আমার পরে যারা আসবে সে তো আমার সন্তানই আসবে, আমার বাবা তো আসবে না, আমার দাদা তো আসবে না। আমার পরে যারা আসবে, আমার সন্তান আসবে, সন্তানদের সন্তান আসবে, আমার নাতিরা আসবে। কাজে ওরা তো আমার সন্তানের মতো, সন্তানের চেয়ে ছোট। কাজে তাদের সুবাসিস আমি কামনা করি, তাদের সকল মঙ্গল আমি কামনা করি। তবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের কথাবার্তায় বক্তব্যের মধ্যে আরো রাশ টানতে হবে, তাদের মধ্যে আরো প্রজ্ঞতা দেখাতে হবে, তাদের অপেক্ষা করতে হবে, শিখতে হবে, জানতে হবে। গন্ডগোলের মধ্যে এই গুলে মালে অনেক কিছু করে ফেলানো যায়, কিন্তু এই টিকবে না। জি, তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, আগামী দিনের জন্য ধৈর্য ভালোভাবে। ধরতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমি এতটুকু সামারি করি।